প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে কেমিস্ট্রির ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু ছোট্ট ভূমিকা দিয়ে নেই। 1803 সালে জন ডাল্টন ইনফিনিটেসিমাল কেমিস্ট্রি অর্থাৎ অণু পরমাণু সম্পর্কে চিন্তা ভাবনা করেন এবং তিনি কতগুলো স্বীকার্য দেন। এরপর 1811 সালে অ্যাভোগাড্রো, ইটালিয়ান সায়েন্টিস্ট, উনি অণু পরমাণুর ধারণা দেন। এরপর দীর্ঘ পথ পরিক্রমায় এরপরে 1831-এ ওরস্টেডের একটা পরীক্ষা হয়, সেখানে চুম্বকের উপর বিদ্যুতের প্রভাব। 1864 সালে ম্যাক্সওয়েল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের ধারণা দেন, অর্থাৎ লাইট একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তার আগে 1672 সালে নিউটন লাইটের ব্যাপারে কর্পাসকুলার থিওরির প্রস্তাবনা করেন। 1678 সালে হাইগেন্স ওয়েভ থিওরির ধারণা দেন। তো দীর্ঘ দিন পরে 1678 পরে 1864-তে এসে ম্যাক্সওয়েল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের ধারণা দেন। এরপর 1895 সালে যে যুগান্তকারী কাজটি করেন তিনি আমাদের জেসি বোস বা জগদীশচন্দ্র বসু। তিনি বিনা তারে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে বিস্ফোরণ, একটা রুমে পরীক্ষার মাধ্যমে বিস্ফোরণ ঘটান। অর্থাৎ তার হাতে এমন কিছু ডিভাইস ছিল, তার পাশের রুম খালি, তার পাশের রুমে কিছু বারুদ ছিল, তিনি ওখান থেকে স্পার্ক করেই ওই বারুদগুলো বিস্ফোরণ ঘটান। বলা বাহুল্য, জগদীশচন্দ্র বসুই হলেন আমাদের রেডিও আবিষ্কারের প্রথম সায়েন্টিস্ট। একই সঙ্গে মার্কনিও আবিষ্কার করেছেন। যাই হোক, 1895 সালে জগদীশচন্দ্র বসুর এই বিনা তারে বিদ্যুৎ তরঙ্গ পাঠানোর এই কাজটির পরে 1896 সালে ফ্রান্সের হেনরি বেকেরেল তিনি আরেক কাজ করেন, তিনি পরমাণু ভেঙে দেন। যেটা সম্বন্ধে ধারণা করা হতো যে কি পরমাণুকে ভাঙা যায় না, তিনি এটা ভেঙে দেন 1896-তে। আর 1897-তে এসে টমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। তার প্রথম ধারণা দেন যে ইলেকট্রনগুলো প্রথমে এটার নাম ছিল ক্যাথোড রে নাম দেন, পরে ইলেকট্রন বা নেগেটিভ মান পরে আসে। তো টমসন বললেন যে কি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো তরমুজের বিচির মতো ছড়ানো ছিটানো থাকে। 1911 সালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, আমি সংক্ষেপে বলছি, রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াস থিওরি বা একটা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে, কিভাবে থাকে সেই ধারণাটি দেন। এটাকে নিউক্লিয়াস থিওরি হিসাবেও বলা যায়। তবে এখানে তিনি ইলেকট্রনগুলোকে আমাদের সোলার সিস্টেমের সঙ্গে তুলনা করেন। অর্থাৎ সূর্যের চারদিকে যেভাবে গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরে একটা নির্দিষ্ট কক্ষপথে। তো এরপরে বোর যেই মডেলটা তৈরি করেন, যে মতবাদটা দেন, তিনি সামান্য একটু চিন্তা করেই এই পরিবর্তনটা আনেন। আমাদের সোলার সিস্টেমে গ্রহগুলো এবং সূর্যের মধ্যে যে মহাকর্ষীয় বল কাজ করছে সেলেস্টিয়াল বডির ক্ষেত্রে, সেক্ষেত্রে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের গতির
মিল যায় না, মিল খায় না, কারণ দুইটাই চার্জড বডি, দুইটাই চার্জড পার্টিকেলস, ইলেকট্রনগুলো চার্জড এবং প্রোটনও। এগুলো পরে প্রমাণিত হয়েছে অবশ্য, প্রোটন চার্জড ইলেকট্রন। তো কথা হচ্ছে যদি ইলেকট্রনগুলো ঘুরতেই থাকে তাহলে প্রথম সার্কেলে সে যে এনার্জি নিয়ে ঘুরবে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের কারণে সে কিছু এনার্জি হারাবে, দ্বিতীয়বার ঘোরার সময় সে তার সার্কেলের পরিধিটা কমে আসবে, অর্থাৎ রেডিয়াস বা ডায়ামিটার যেটাই বলি এটা কমে যাবে। এভাবে কমতে কমতে ইলেকট্রনগুলো একসময় নিউক্লিয়াসে পতিত হবে এবং পরমাণু ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এটা ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা উনি দিলেন। ঠিক বোর এখানে এসে একটু কারেকশন দিলেন যে ইলেকট্রনগুলো এনার্জি লস করে, কিন্তু একটা বিশেষ পরিমাণ, কোয়ান্টামানি পরিমাণ, জার্মান ওয়ার্ড, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করে সে নিচে নেমে যায় এবং সে একই পরিমাণ শক্তি অর্জন করে আবার তার অরবিটে বা তার সার্কেলে ফিরে আসে। বোর শুধু এই কারেকশনটাই করেন, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি লসের কারণে ইলেকট্রনগুলো নিচে নেমে আসে, আবার এনার্জি গেইন করলে তারা উপরে উঠে যায়। তো এটা তিনি বোর 1913 সালে এই থিওরি দেন। সম্ভবত বোরের জন্ম 1885-তে এবং মাত্র 28 বছর বয়সে তিনি এই কনসেপ্ট বা এই থিওরি ফরওয়ার্ড করেন। এরপরে সামারফিল্ড তার থিওরিকে একটু সংস্কার করেন। সামারফিল্ডের 1916 সালে সম্ভবত সামারফিল্ড এই থিওরি কারেকশন করেন। তিনি বললেন রাদারফোর্ড এবং বোর দুজনেই বৃত্তাকার পথে আবর্তনের কথা বললেন, কিন্তু সামারফিল্ড এসে বললেন যেমন একটা লাটিম যখন ঘুরে তখন তার পূর্ণ শক্তির সময় সে বৃত্তাকারে খাড়া হয়ে রাউন্ড ঘুরে, কিন্তু শক্তি লস হয়ে আসলে সে আস্তে করে নুয়ে যায় এবং হেলে ঘুরে, অর্থাৎ ইলিপজয়েড। অর্থাৎ সামারফিল্ড বললেন যে কি ইলেকট্রনগুলো মূলত বৃত্তাকার না, ইলিপজয়েড ওয়েতে ঘুরে, যেমন এই রকম উপবৃত্তাকার, এই উপবৃত্তাকার পথে। আমি এখানে 3টা ফিগার এঁকেছি, সুন্দর হয়নি। এই উপবৃত্তাকার, এই উপবৃত্তাকার, এই উপবৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরে। তো সামারফিল্ডের এই কারেকশনের ফলে বোর সামারফিল্ড থিওরি, এই থিওরিটা প্রতিষ্ঠিত হয় এবং বোর 1922 সালে যথারীতি নোবেল পুরস্কার পান। থিওরিগুলোর মধ্যে যে কয়েকটা থিওরি ইতিমধ্যে চালু আছে তার মধ্যে হচ্ছে যে পরমাণু মডেল, যেটা নিউক্লিয় মডেল, একটা হলো টমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বোর সামারফিল্ড পরমাণু মডেল, ভেক্টর পরমাণু মডেল এবং তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। এটা যথাক্রমে টমসনেরটা হলো 1898, রাদারফোর্ড 1911, বোর 1913, বোর সামারফিল্ড 1916 এবং ভেক্টর পরমাণু মডেল, ভেক্টর অ্যাটমিক মডেল যিনি দেন 1919-এ এবং তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল 1924-এ প্রস্তাব করা হয়। মোটামুটি 6 রকম পরমাণু মডেল আমাদের কাছে পরিচিত। তো যাই হোক, এদিকে কথা না বাড়িয়ে আমরা যে মূল আলোচনায় চলে আসি। আমরা মডেলগুলোর ত্রুটি বিচ্যুতি, কার মডেল, এগুলা বইতে আছে, পড়লে খুব সহজে বোঝা যায়। তো এখন আমি প্রথমে দেখাবো ইলেকট্রনগুলোর যাত্রাপথ। ইলেকট্রনগুলোর যাত্রাপথ অর্থাৎ কোন কোন দিক দিয়ে যায়, এটাকে আববাও প্রিন্সিপাল বলে। এটা জার্মান ওয়ার্ড AUF BAU। আববাও মানে বিল্ডিং প্রসেস। ইলেকট্রনগুলো কিভাবে একটা পরমাণুকে বিল্ড করে, তৈরি করে, সেটা হচ্ছে এরকম। যেমন আমি যদি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 5g এভাবে আমি যদি সেট করি,
তাহলে অ্যাঙ্গুলার ওয়েতে ইলেকট্রনগুলো আসবে। প্রথমে 1s এ আসবে, তারপরে 2s এ আসবে, 2p তে 3s এ যাবে, এটা স্বাভাবিক। 3s এর পরে 3p তে যাবে, তারপরে 4s এ আসবে। এই 3p তে গিয়ে যে 3d তে আর আসবে না, এই 3 নাম্বার শেলটা পুরা না করে সে 4s এ চলে যাবে। এইভাবে 3d পুরা, তারপরে 3d, 4p, 5s, এইভাবে ইলেকট্রনগুলো আস্তে আস্তে তাদের অরবিটগুলো পুরা করবে। তো এই পর্যন্ত 7s 7p পর্যন্তই আমাদের ইলেকট্রনগুলোর বিন্যাসের আমরা যতগুলো পরমাণু জানি, যা কিছু জানি, সেটা এই পর্যন্তই শেষ হয়ে যায়। তো এরপরের কথা হচ্ছে আমরা প্রথম দেখব ইলেকট্রনের বিষয়গুলো। ইলেকট্রনের বিষয় বাংলায় শক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তর, এগুলো বলে একবারে মাথাটা খারাপ করে দেয়। প্রথম কথা হচ্ছে এগুলো যারা আবিষ্কার করছে তাদের নোটেশনটাই ব্যবহার করা দরকার। তারপরে যুগ্ম জোড় ইলেকট্রন, অযুগ্ম জোড় ইলেকট্রন, এগুলো বলার প্রয়োজন কি? ইলেকট্রন পেয়ার, পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, অথবা বলা যায় জোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন। একখানে বললো জোড় যুগ্ম, আরেকখানে বললো অযুগ্ম। এই মাথা ভারী করা শব্দ দিয়ে এগুলোর ব্যাখ্যা করা আমি মনে করি ঠিক নয়। তো প্রথম আসা যাক শেল। প্রথম ইলেকট্রনগুলো যেই কক্ষপথে ঘুরে সেটাকে আমরা ধরি শেল। এই শেলগুলো হলো যেমন কে, এল, এম, এন। প্রথম শেল n = 1, দ্বিতীয় শেল n = 2, তৃতীয় শেল n = 3, চতুর্থ শেল n = 4। এখন কোন শেলে কতটুকু ইলেকট্রন থাকবে সেটা একটা সূত্র মেনে চলে। সেই সূত্রটা হচ্ছে 2n²। প্রথম শেলে ইলেকট্রন ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে 2 × 1² 2, l = 2, অর্থাৎ দ্বিতীয় শেলে ইলেকট্রনগুলো থাকবে 2 × 2² 8, তৃতীয় শেলে 2 × 3² = 18, চতুর্থ শেলে একইভাবে 2 × 4² 32 ইলেকট্রন ক্যাপাসিটি আছে। এর বেশি এই কক্ষপথগুলোকে, এই শেলের মধ্যে আর কোনো ইলেকট্রন ঢুকবে না। এরপর আসা যাক সাবশেল। এই শেলের ভিতরে আবার কতগুলো শক্তি স্তর হিসাবে, ইলেকট্রনের এনার্জি লেভেল হিসাবে যেই কক্ষপথগুলো থাকে, আমরা সেগুলোকে সাবশেল বা অরবিট বলতে পারি। এই অরবিটগুলো হচ্ছে, যেমন সাবশেলগুলো হচ্ছে sp, df। ক্যাপাসিটি হচ্ছে s = 2, s অরবিটের বা সাবশেলের ক্যাপাসিটি, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। p এ আছে p6, p আমি 3 লিখছি, 3 হলো অরবিটাল, p এর ক্যাপাসিটি এখানে 6, p এর ক্যাপাসিটি 6, d এর ক্যাপাসিটি 10, f এর ক্যাপাসিটি 14, f এর ক্যাপাসিটিটা 14। এইভাবে। এখন কথা হচ্ছে অরবিটালস। অরবিটালসের যে সোজা সাপটা সংজ্ঞা, সেটা হচ্ছে ইলেকট্রন আর ম্যাক্সিমাম আর অরবিটালস। এখন s = s এ আমাদের একটা অরবিটাল পাই, অর্থাৎ sp df এর মধ্যে আমার ইলেকট্রনগুলো যে সজ্জায় সজ্জিত সেটাকে আমি অরবিটাল বলব। s এর মডেলটা হচ্ছে, s এর বিষয়টা হচ্ছে বলের মতো গোল। তো এটার অরবিটাল একটা। এখানে হুন্ডের সূত্র অনুযায়ী ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই বল আকারের, এটা স্ফেয়ার আর কি, স্ফেয়ারের মধ্যে দুইটা ইলেকট্রন একই জায়গায়, অনেক সময় দুই জায়গায় দেখানো হয়, সেটাও ঠিক আছে।
একটার স্পিন এই দিকে আর একটার স্পিন ওই দিকে, হাফ স্পিন করে একটা এই দিকে ঘুরলে আরেকটা ওই দিকে ঘুরবে। তো এখানে আমার অরবিটালস হচ্ছে একটা, অর্থাৎ এক জায়গাতে আমরা ঘুরি। কিন্তু পি হচ্ছে অরবিট বা সাবশেল, পি এর অরবিটাল তিনটা। পি এর অরবিটাল তিনটা মানে হচ্ছে এই এক্স, আমরা যদি এক্স ওয়াই এবং আরেকটা জেড কল্পনা করি, তাহলে অর্থাৎ আমরা জিওমেট্রি যেভাবে করি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3 ডাইমেনশনে আমরা দেখব। তাহলে আমরা ধরি প্রথম এক্স ড্যাশ ও এক্স, ওয়াই ও ওয়াই ড্যাশ, জেড ও জেড ড্যাশ, এখানে বলা আছে, এগুলো বলা আছে। তো আমরা এক্স এরটা আসি, এক্স এর দুই মাথায়, এক্স অ্যাক্সিসের এটাই হলো অরবিটাল, এ ফার্স্ট অরবিটাল। পি এর প্রথম বা যে কোনো একটাকে প্রথম ধরা যায়, আমরা এটাকে ফার্স্ট অরবিটাল ধরি। এই অরবিটালের দুই প্রান্তে দুইটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রন যখন এই দিকে মুভ করে, এই ইলেকট্রনটা তার উল্টা দিকে মুভ করে, অর্থাৎ বাই রোটেশন তারা এইভাবে মাঝখান দিয়ে এসে আবার ঘুরে, এইভাবে ইলেকট্রনগুলো ঘুরে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ইলেকট্রন, অর্থাৎ px2, px, এখানে px1, এখানে px আরেকটা। তো একটা অরবিটাল ইলেকট্রন ঘোরার পরটা ম্যাক্সিমাম 2 পার অরবিটালে দুইটা, ওয়াই অরবিটালও দুইটা, ঠিক একইভাবে এটার স্পিন এই দিকে হলে ওটার স্পিন এই দিকে হবে, দুই প্রান্তে দুইটা ইলেকট্রন থাকে। একই সময়ে তারা যখন এটা py2 থেকে py1 এ যায়, তখন py1 py2 তে আসে। একইভাবে pz1 pz2, এই তিনটা হলো পি এর, এইগুলাকে বলা অরবিটাল। তাহলে আমরা ক্লিয়ার করলাম শেল হচ্ছে n1 2 3 4, সাবশেল হচ্ছে spdf, আর অরবিটাল হচ্ছে এই এস সাবশেলের মধ্যে ইলেকট্রনগুলো যেভাবে থাকে। ডি অরবিটালটা 5টা, 5 দুগুণে 10টা, সেটা দেখানো যাচ্ছে না এই কাগজে, সেটা 3 তৈরি করতে হবে। 3টার একটা থাকে এই দিকে সোজা দিকে, আরেকটা থাকে এই দিকে। তাহলে 3 আর 2 5, 5 দুগুণে 10টা ইলেকট্রন। ডি এর ক্যাপাসিটি, ডি সাবশেলের ক্যাপাসিটি বা ডি অরবিটের ক্যাপাসিটি 10, আর অরবিটালস হলো 5টা অরবিটালে এগুলো থাকে। যেমন পি এর 3টা অরবিটাল px, py, pz, অর্থাৎ ওই আমরা যদি জ্যামিতিতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসাব করি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড এর মতো, এই তিনটা হলো অরবিটালস। তাহলে আমরা খুব সংক্ষেপে আমরা বুঝতে পারলাম শেল, অরবিট এবং অরবিটালস সম্পর্কে। আর এগুলো ঘুরে, আগেই বললাম, ইলিপজয়েড ওয়েতে, বৃত্তাকার না। ইলিপস হলো উপবৃত্তাকার পথে ঘুরে। এখন পেয়ার ইলেকট্রন আর লোন পেয়ার ইলেকট্রন, বাংলায় আমি যদি বলি জোড় ইলেকট্রন আর বেজোড় ইলেকট্রন বললেই সুন্দর হয়। অযুগ্ম জোড় কিভাবে, মাথা ভারী করা শব্দ এগুলো। যেমন এখানে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, অ্যাটমিক মাস হলো 14, 7 and 14। তাহলে এই 7 and 14, তাহলে আমাদের ইলেকট্রন হলো 60টা। এটাকে বলে ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন বাংলায় বলে ইলেকট্রন বিন্যাস। তো আমাদের কে এবং এল, এটা হলো শেল, সাবশেলগুলো হলো এসপি, এবং যেখানে জোড়া করে দেওয়া আছে এটা হুন্ডের সূত্র অনুযায়ী বক্স করে জোড়া করে দিলাম। তাহলে প্রথম শেলে 1s2, দ্বিতীয় শেলে 2s2 2p3। এখন কথা হচ্ছে 1s 2s কি? প্রথম শেলের জন্য একটা সাবশেল, দ্বিতীয় শেলের জন্য দুইটা সাবশেল, এজন্য sp, তৃতীয় শেলের জন্য 3টা সাবশেল spd, চতুর্থ শেলের জন্য 4টা সাবশেল বা 4টা অরবিট spdf। এখন কথা হচ্ছে 2 নম্বর সাবশেলে 2s 2p লেখার অর্থ হলো এই sp-টা শেল নাম্বার 2 এর অরবিট। 3s 3p 3d হলো এই সাবশেলগুলো
3 নাম্বার শেলের সাবশেল বা অরবিট 3s, তাহলে এটা 3 দিয়ে বোঝা যায় 3 নাম্বার শেলের, 4 দিয়ে বোঝা যায় 4 নাম্বার শেলের। এখন আমি দেখাই লোন পেয়ার ইলেকট্রনগুলো। প্রথমে 1s2 2s2 2p3। নিয়ম হচ্ছে প্রথমেই শেষের ইলেকট্রনগুলো প্রত্যেকটা ভাগে ভাগ করে দেওয়া, এরপরে অতিরিক্ত থাকলে 5টা থাকলে একটা একটা করে বসানো আবার। তো এখানে কথা হচ্ছে আমরা প্রত্যেকটাই দেখছি 1s2-র মধ্যে 2টা স্পিন, দুটাই আসলে অ্যারোসাইন ছিল, অ্যারোসাইন অর্ধেক ভেঙে এদিকে অর্ধেক ভাঙলো ওইদিকে অর্ধেক ভাঙলো, তো দেখানো হচ্ছে যে কি 2টা স্পিন, একটা একদিকে ঘুরলে আরেকটা আরেক দিকে ঘুরে। 2s2 সেরকম, কিন্তু যেগুলো বিজোড় লোন পেয়ার ইলেকট্রনগুলোর স্পিন সবগুলো একমুখী হবে, হয় উপরের দিকে হবে না হয় নিচের দিকে হবে। আমার রাসায়নিক বিক্রিয়াটা আমার লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে ঘটবে, অর্থাৎ ইলেকট্রন যেখানে খালি, পির ক্যাপাসিটি 6, আমার আছে এখানে পি এর মধ্যে ইলেকট্রন আছে 3টা, এবং আমি ঊর্ধ্বমুখী স্পিন দিয়ে দেখালাম, ইচ্ছা করলে নিম্নমুখী স্পিন দিয়েও দেখাতে পারতাম। এখন বিক্রিয়াটা হবে এখানে, নাইট্রোজেনের সঙ্গে কেউ বিক্রিয়া করলে এই জায়গাতে বিক্রিয়া হবে। তো আমি একটা সহজ উদাহরণ নেই, যেমন NH3 অ্যামোনিয়া। তো এখানে যেটা আছে লোন পেয়ার ইলেকট্রনে প্রথমটা এখানে px1 py1 pz1 উপরের লাইনে, যখন এটা আর কালো ডট দিয়ে বলা হলো একটা ইলেকট্রনের জায়গাটা খালি আছে। এখন নিচে হাইড্রোজেনের একটা ইলেকট্রন একটা প্রোটন, এখানে কোনো নিউট্রন নাই। তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন উপরে গিয়ে ওই px py pz এর সঙ্গে মিলল, এটা হলো অপোজিট স্পিন। নাইট্রোজেনের স্পিন যদি ঊর্ধ্বমুখী হয়, হাইড্রোজেনের স্পিনটা নিম্নমুখী। একইভাবে py2 হলো pz2 হলো। এখন কথা হলো তাহলে নাইট্রোজেনের 3টা শেলের মধ্যে, ফার্স্ট শেল না 2টা শেলের মধ্যে কে এবং এল শেলটা এটা ফুলফিল হলো 2 2 2 4 4 2 8 8 হলো নিয়ন ফর্ম, অর্থাৎ বিক্রিয়ার শেষে সবগুলাই একটা ইনার্ট গ্যাসের ফর্মে আসবে। নাইট্রোজেনটা আসবে নিয়ন ফর্মে। নিয়ম হলো যার যত কাছাকাছি ইনার্ট গ্যাস সে তার দিকে যাবে। নাইট্রোজেন হলো 7 নাম্বার, নিয়ন হলো 10 নাম্বার, কাজেই নাইট্রোজেনটা নিয়ন ফর্ম করলো এখানে 28 10টা। আর হাইড্রোজেনের সামনে হলো হিলিয়াম, হাইড্রোজেনটা হিলিয়ামের মতো ইনার্ট গ্যাস ফর্ম করলো, অর্থাৎ হাইড্রোজেনও এখন প্রত্যেকটা জায়গায় 2টা ইলেকট্রন। আমি বৃত্তাকার দেখালাম না, বৃত্তাকারও একইভাবে যখন 2টা হবে তখন একটা এইদিকে স্পিন করলে আরেকটা ওইদিকে স্পিন করবে। হাইড্রোজেনেরও 2টা হবে হিলিয়াম ফরম্যাট, আর নাইট্রোজেনও 28 হয়ে যাবে নিয়ন ফরম্যাটে। এরপরে আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আগে বলছি কে কোনটা ইলেকট্রন আবিষ্কার করেন টমসন। এটার চার্জ হচ্ছে -4.77 × 10⁻⁻10 ESU বা -1.609 × 10⁻⁻19 কুলম। এখানে প্রোটনের চার্জ এবং নিউট্রনের চার্জ সমান, শুধু একটা পজিটিভ একটা নেগেটিভ, আর নিউট্রনের কোনো চার্জ নাই। নেচার হচ্ছে E- বা বিটা মাইনাস। প্রোটন থেকে যে রে বের হয় আমরা তাকে বলি আলফা রে, আর ইলেকট্রন থেকে যে রে বের হয় সেটা বলি বিটা রে, আর নিউট্রন থেকে যে রে বা যে রশ্মিটা ফোর্সলি বের হয় সেটাকে আমরা বলি গামা রে বা গামা রশ্মি। মাস হচ্ছে 9 এগুলো সব বইতে আছে, এগুলো তেমন আলোচনার বিষয় নয়। মাস হচ্ছে, তবে মনে রাখার বিষয় হচ্ছে ইলেকট্রনের চার্জ যত প্রোটনেরও চার্জ তত, শুধু ইলেকট্রনটা মাইনাস প্রোটনটা প্লাস।
একটু অল্প একটু বেশ কম আছে, 2 ঘরের পরে 609। তারপরে স্পেসিফিক মাস ইলেকট্রনের নেই, আর প্রোটনের 1 আর নিউট্রনের 1.0089। পজিশন হচ্ছে ইলেকট্রন অরবিটে থাকে, প্রোটন নিউক্লিয়াসে থাকে, নিউট্রন নিউক্লিয়াসে থাকে। অ্যাটমিক স্কেলে এর মাপ হচ্ছে ইলেকট্রনের নগণ্য নাই, প্রোটনের 1.7262 AMU এবং নিউট্রনের হচ্ছে 1.008685 AMU। তবে এই বিষয়গুলো এগুলো অনেক সময় এমসিকিউতে দেয়, এগুলো এমসিকিউতে দেওয়ার মতো প্রশ্ন না। কোনো কিছু মুখস্থ জিনিস দিয়ে মেরিট যাচাই করা ঠিক না। এমসিকিউ হলো মানে খুব সূক্ষ্ম পদ্ধতিতে মেরিট যাচাই। এগুলো তো চার্ট দেখে গবেষণা করা যায়, চার্ট দেখে করা যায়। এই জিনিসগুলো অনেক সময় ইলেকট্রনের মাস কত, অমুকের মাস কত, তমুকের ভর কত, এগুলা তো কোনো প্রশ্ন না। এখন আসা যাক আমাদের ইলেকট্রনের যাত্রাপথগুলো এরকম। যেমন পটাশিয়ামের লাস্ট ইলেকট্রনটা 3D তে না গিয়ে 4s1 এ হবে। আর এগুলোর আর ইনার্ট গ্যাস হচ্ছে সর্বশেষ শেল পূর্ণ করে, এই কথাটা ভুল। ইনার্ট গ্যাসের ফরম্যাট হচ্ছে H2P6 ফরম্যাটে হবে। H2P6 যেমন হিলিয়াম ছাড়া, হিলিয়াম হলো 1s2, নিয়ন হলো 2s2, 2p6 এইভাবে। এখন ব্যতিক্রম কিছু বিন্যাস আছে। আমার এস এর ক্যাপাসিটি 2,